প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি শুভেচ্ছা এবং ঈদের দিন আবারও ঈদ মুবারক। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ঈদ উপলক্ষে সেনা প্রধানের বাণী এবং সস্ত্রীক প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। তার আগে সবার আগে আমি একটু বাণীটা নিয়ে কথা বলি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঈদের ঠিক আগের দিন একটা বাণী দিয়েছেন। বাণীতে আমি বাণীটা একটু পড়ি, তারপরে এই বাণীটা নিয়ে কথা বলি। যে মহান আল্লাহ তাআলার প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ উল আজহা আনন্দ ঘন ও মহিমান্বিত এই দিন উপলক্ষে আমি দেশে ও বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন অফিসার, সকল পদবীর সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গকে জানাই আমার আন্তরিক ঈদ মোবারক। ঈদের এই পবিত্র দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেই সব বীর সেনানীদের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আমি আরো স্মরণ করছি তাদের যারা মাতৃভূমির অখণ্ডতা রক্ষায়, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমনের অভিযানে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য নিজেদের প্রাণ অকাতরে বিলিয়ে দিয়েছেন। আজকের এই মহান দিনে আমি সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আনন্দ ঘন এই দিনে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ইন-এইড-টু সিভিল পাওয়ারের আওতায় যে সকল সেনা সদস্য কর্তব্যের প্রয়োজনে পরিবার থেকে দূরে কর্মস্থলে অবস্থান করছেন এবং যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছেন তাদের ও পরিবারবর্গের জন্য জানাই আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা। পবিত্র ঈদ উল আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সামরিক জীবন। সেনাবাহিনীর প্রতিটি সদস্য ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হোক, সকলের মাঝে প্রতিষ্ঠিত হোক পারস্পরিক সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ। মহান রাব্বুল আলামিনের নিকট এই কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায়ক হন, আমিন। সেনাপ্রধান মূলত সেনাবাহিনীর সদস্যদের জন্য, সেনাবাহিনীর সর্বস্তরের সদস্য, সেটি সৈনিক থেকে শুরু করে কর্মকর্তা লেভেলে সবার উদ্দেশ্যে একটা ঈদের শুভেচ্ছা বাণী দিয়েছেন এবং 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। আমি বাণীটি এই জন্যই আলোচনায় আনছি যে গতকাল বাণীটি যেই মুহূর্তে সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করলো, সেই মুহূর্তে সেখানে কমেন্টও কিছু চোখে পড়লো যে এখানে জুলাইয়ের কথা বলা হয়নি কেন। এমনকি আমি ফেসবুকে দেখলাম, আমি কমেন্টটা সেনাবাহিনীর ফেসবুক পেজে কমেন্টটা খুঁজে পেলাম না। ফেসবুকে স্পেশালি ওই যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বা এখন এনসিপির যিনি নেতা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটা কমেন্টও চোখে পড়লো যে তিনি নাকি কমেন্ট করেছেন যে এখানে জুলাইয়ের কথা বলা হয়নি। আমার প্রশ্ন, সবকিছুতে কেন জুলাইয়ের কথা বলা হবে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা বলেছেন, আমার মুক্তিযুদ্ধের কথা বলেছেন, আমার পাহাড়ে নিরাপত্তা দিতে গিয়ে অনেকের জীবন গেছে তাদেরকে স্মরণ করেছেন, বিদেশে শান্তিরক্ষা মিশনে যাদের জীবন গেছে তাদেরকে স্মরণ করেছেন। এখানে জুলাই কিভাবে আসে, কোন প্রসঙ্গে আসে? এবং আমি অসংখ্য কমেন্ট দেখলাম যে এই বাণীটি অসম্পূর্ণ। সেনাপ্রধান, বাংলা একটা দেশের সেনা প্রধান কি বাণী দেবেন না দেবেন, রাস্তার ছেলে মেয়ে বলবে যে এটা এইভাবে দিতে হবে, জুলাইকে উল্লেখ করতে, কেন জুলাইকে উল্লেখ করতে হবে? জুলাইকে কেন মুক্তিযুদ্ধের সাথে সবসময় দাঁড় করানো হচ্ছে? সেনাপ্রধান যথার্থ বাণী দিয়েছেন যে এখন থেকে যে মুক্তিযুদ্ধের সাথে সমানভাবে সমান্তরালে দাঁড় করানো হচ্ছে, তখন থেকে এটাকে আমি পুরোপুরি ষড়যন্ত্র হিসেবে দেখি। সেই জায়গায় এই বাণী নিয়ে সমালোচনার কিছু নেই। সেনাপ্রধান তার বাহিনীর উদ্দেশ্যে এই বাণীটা দিয়েছেন, তার বাহিনীর লোকজনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কাজে এখানে জুলাই আসতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কিছু নেই। যেহেতু জুলাই এখানে উল্লেখ করা হয়নি, জুলাই আন্দোলনকারীরা মন খারাপ করেছেন। এখন আসি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঈদের দিন দুপুরবেলা
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন। এটি সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকেও সেনাবাহিনী বার্তা দিয়ে জানিয়েছে। কেন দেখা দেখা করেছেন? এটা আসলে নিতান্ত ঈদের শুভেচ্ছা বিনিময় বলতে পারেন। কেউ কেউ আবার এই ধরুন ইউনূস সরকারপন্থী কিংবা জুলাইপন্থী কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে জানান দিচ্ছেন যে কে বলে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক খারাপ। যদি সম্পর্ক খারাপই হতো তাহলে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য দেখা সাক্ষাৎ হতো না। এখানে খারাপ ভালোর কিছু নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দায়িত্বে আছেন, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, সস্ত্রীক সাক্ষাৎ করেছেন। এটা একটা নিতান্ত সস্ত্রীক যেহেতু সাক্ষাৎ করছেন, এটা অফিসিয়াল। আজকে উৎসবের দিন, ঈদের দিন, অফিসিয়াল অ্যাটিটিউডের বাইরে এসে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এবং একই সাথে সেনাপ্রধানের পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও সস্ত্রীক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। এগুলো আসলে নিতান্তই ঈদের শুভেচ্ছা বিনিময়, ঈদের সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ, নিতান্ত সৌজন্য সাক্ষাৎ। ঈদের পরে অফিসিয়াল সাক্ষাৎ হবে, অফিসিয়াল কার্যক্রম হবে। এটি নিয়ে বিশাল আনন্দ প্রকাশ করবারও কিছু নেই, উচ্ছ্বাস প্রকাশ করবারও কিছু নেই, সেনাপ্রধানের বাণী নিয়ে মন খারাপ করবার কিছু নেই, কিংবা এই যে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করলেন কিংবা নৌবাহিনী প্রধান সাক্ষাৎ করলেন, এটি নিয়ে আনন্দ, হ্যাঁ আনন্দই তো হতেই পারেন যে ঈদের দিন সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি, পারস্পরিক সম্পর্ক নির্মাণের বিল্ড আপের জন্য সাক্ষাৎ হচ্ছে। এটিকে ইতিবাচক দেখে এটিতে আনন্দিত হতে পারেন। আমি সব কথার শেষ কথা এটাই বলতে চাই, সেনাপ্রধান যে বাণী দিয়েছেন সে বাণী যথার্থ দিয়েছেন, এবং এই যে সাক্ষাৎটি হয়েছে এই সাক্ষাৎটিও একটা নিয়মিত সাক্ষাতেরই অংশ। এখানে অন্য কিছুর গন্ধ আমিও পাই না, আপনারাও পাবেন না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম। একই সাথে ঈদের দিন কথা বলছি। ঈদ মোবারক, প্রীতি এবং শুভেচ্ছা। আজকে ঈদের দিন ঘন ঘন ভিডিওতে আসবার কথা ছিল না, কিন্তু তারপরেও ভাবলাম যে দুপুরের পরে একটু কথা বলি, কারণ কথা বলবার মতো ঘটনা ঘটে গেছে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ প্রসঙ্গে আমি বলতে চাই যে নির্বাচনের মূল ধরিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস কার প্রেসক্রিপশনে। আপনারা জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একটা শুভেচ্ছা বাণী দেবার কথা বলেছিলেন। সেই শুভেচ্ছা বাণীটি আসলে এক প্রকার জাতির উদ্দেশ্যে ভাষণে পরিণত হয়েছে। এই ভাষণে তিনি নির্বাচনের সময়সীমার কথা বলেছেন, করিডোর ইস্যুতে কথা বলেছেন, বন্দর ইস্যুতে কথা বলেছেন। সবচেয়ে বড় যেটি গুরুত্বপূর্ণ যে নির্বাচন 10 মাস পেরিয়ে গেছে এই সরকার, কিন্তু নির্বাচনের সময়সীমা পরিষ্কার করেনি সরকারটি। কিন্তু অবশেষে গতকালকের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমাটি পরিষ্কার করলেন। এটি আসলে একটা যদি মূল বলেন তাহলে ভুল হবে না। গতকালকে মজা করে আমি ফেসবুকে এই ভাষণের পরে তাৎক্ষণিক একটা পোস্ট দিয়েছিলাম, তাতে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এপ্রিলের 31 তারিখে নির্বাচন দেবেন। এপ্রিলের 31 তারিখ আসলে হয় না, 30 মার্চ। আবার কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির 30 তারিখে নির্বাচন দেবেন, ফেব্রুয়ারি 28 মাস, লিপ ইয়ারে এটি 29 হয়। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নির্বাচনটি আসলে বিশ্বাসযোগ্য নয়, নির্বাচনের সময়সীমাটি এটি একটা দুর্বিসন্ধিমূলক সময়সীমা, এবং সময়সীমাটি যদি আপনি খেয়াল করেন এখানে রোজা আছে, ঈদ আছে, এখানে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে পিছনে মাঝামাঝি এরকম একটা সময় আছে, এবং বর্ষাকাল। এপ্রিল মাস থেকে আমাদের কিন্তু বর্ষাকাল শুরু হয়ে যায়। খানিকটা বৃষ্টি বাদল, ঝড় বাদল, বৈশাখী এগুলো হয়, আবহাওয়া কিন্তু অনুকূলে থাকে না। এমন একটি সময়কে ডক্টর মোহাম্মদ ইউনূস সময় দিলেন, আসলে যে সময়টি আসলে এপ্রিলের 30 তারিখ কিংবা ফেব্রুয়ারির 28 তারিখের মতোই অবস্থা। আসলে সত্যিকার অর্থে, সামগ্রিক অর্থে যদি বলেন যে নির্বাচনটি আসলে কবে হবে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে নিজেও বলতে পারেন না, নিজেও জানেন না, কারণ তার তো দুর্বিসন্ধি পরিকল্পনা বহুদিনের।
এই যে আজকেও ঈদের নামাজ পড়তে গেছে, ঈদের নামাজ পড়তে গিয়ে সাজানো গোছানো কিছু লোকজনকে সামনের সারিতে দিয়ে তাদের মুখ দিয়ে বলাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কারো কথা শুনবেন না, 5 বছর চালিয়ে যান। এটি সরকারের ক্রিয়েটেড। এবং এই যে মূলটি যে ঝোলালো, এই মূলটি আসলে এই সরকারের রাজনৈতিক দল, এই সরকারের রাজনৈতিক দল যদিও বা আমি এনসিপি বলি, কিন্তু এই সরকারের রাজনৈতিক দল হচ্ছে জামাত। এটি জামাতের প্রেসক্রিপশন। জামাত সরকারকে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বিএনপিকে অন্তত পক্ষে ঠান্ডা করার জন্য, বিএনপিকে যদি ঠান্ডা করতে পারেন সব ছোটখাটো রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা করতে পারবেন। এই ঠান্ডা করার জন্য একটা মূল্য ঝুলিয়ে দিন। এই মূল্য ঝুলিয়ে দিন বিধায় ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদুল আজহার ভাষণ দিতে এসে নির্বাচনের একটা তারিখ বললেন। এই তারিখটা কিন্তু অনির্দিষ্ট। এই যাত্রাটি কবে হবে এটি বলা কঠিন। আমি কেন বলছি জামাতের এটি প্রেসক্রিপশন? জামাত গত 2 জুন এরকম একটা সময়ের কথা বলেছিল, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ নিয়ে কোন দলের নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় দলটি। সোমবার 2 জুন সন্ধ্যে 7:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর জামাতের প্রতিনিধি দলের প্রধান হিসেবে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অথচ দেখুন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে আওয়ামী লীগ প্রকাশ্য কার্যক্রমে নেই বিধায় এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি বরাবর বলে আসছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এবং বিএনপির সাথে একই সুরে সুর মেলাচ্ছে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা এবং ছোটখাটো দলগুলো। সব মতকে তোয়াক্কা না করে জামাতের মতকে এবং জামাতের সাথে পরামর্শক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটা অনির্দিষ্ট যাত্রার কথা বললেন এপ্রিলের প্রথমার্ধে। এ যাত্রা আসলে অনির্দিষ্ট যাত্রা। আরো দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের সাথে সাথে জামাত এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রশ্নে সন্তোষ প্রকাশ করেছে। সাথে সাথে গতকাল সন্ধেবেলা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এটি জামাতেরই যে মুখের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি তার প্রমাণ। সাথে সাথে সন্তোষ প্রকাশ করেছে। অথচ দেখুন, বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিল যে আমরা বৈঠক করে সিদ্ধান্ত জানাবো। এবং বিএনপি যে বুঝতে পারছে জামাত এই সরকারের প্রধান খেলোয়াড় এবং বিএনপিকে যে নাকানি চুবানি খাওয়াচ্ছে, বিএনপি আস্তে আস্তে এগুলো বুঝতে পারছে এবং বুঝতে হবে অন্ততপক্ষে দেশের জন্য। এবং বিএনপি দেশ পরে, বিএনপি যদি দেশের চিন্তা করত, দেশের চিন্তায় ঘাটতি আছে আমার কাছে মনে হয়। আমি বিএনপির সমালোচনা করছি, যারা বিএনপি করেন তাদের আপনাদের সমালোচনাটা গ্রহণ করতে হবে। আপনাদের ঘাটতি আছে, নইলে একটা দল বিগত 16 বছর টানা নানা রকম বিতর্ক থাকবার পরেও কেন দেশ শাসন করলো? আপনারা যদি কঠিন প্রতিরোধ গড়ে তুলতে পারতেন তাহলে তো আওয়ামী লীগ আরো আগে বিদায় নিত এবং আওয়ামী লীগের জন্য সেটা সম্মানজনক বিদায় হতো। সর্বশেষ অগাস্টে যে বিদায়টা হয়েছে সেটা অসম্মানজনক বিদায় হয়েছে। রাজনীতির সৌন্দর্য হানি হয়েছে, রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার দরুন একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে এসে জগদ্দল পাথরের মতো বসে গেছে। এর দায় বিএনপি এড়াতে পারে না। আজকেও যদি বিএনপি না বোঝে, দেশ তো জাহান্নামে যাবেই, বিএনপি দল হিসেবে জাহান্নামে যাবে। কারণ জামাত এই মুহূর্তে সবচেয়ে বড় খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেখুন, জামাত ইসলামের কথা যদি চিন্তা করেন, জামাত ইসলামী অনেক পুরনো দল। ব্রিটিশ ভারতে জন্ম জামাত ইসলামী হিন্দ নামে। সেই হিন্দ, জামাত ইসলামী হিন্দ আজকে ভারত বলুন, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, কোন জায়গায় প্রভাব নেই। আপনি যদি গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের লাহোরে প্রতিষ্ঠিত এই জামাত ইসলামী, মানে অবিভক্ত ভারতের জামাত ইসলামী, সেই পাকিস্তানে কিন্তু আজ পর্যন্ত জামাত ইসলামের কোনো অস্তিত্ব নেই। এই যে গত 24 ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন হয়েছে, 266টি আসনের মধ্যে একটি আসনও জামাত ইসলামী পায়নি। শুধু তাই নয়, বিস্ময়কর ব্যাপার, পাকিস্তান খানিকটা সাম্প্রদায়িক রাষ্ট্র হওয়ার দরুন সেখানে ইসলামিস্টরা একটা প্রভাব বিস্তার করবার কথা, কিন্তু ইসলামিস্টদের সেখানে রাজনীতিতে, বিশেষ করে দেশের রাষ্ট্র কাঠামোয়, সংসদে ইসলামিস্টদের কোনো অবস্থান নেই। বলা হয়ে থাকে যে পাকিস্তানের তরুণ প্রজন্ম ধর্মকর্ম করে,
কিন্তু রাজনীতিতে এই ধর্মীয় গোঁড়ামিপূর্ণ দলগুলোকে গ্রহণ করে না। 45% ভোটার সেখানে ইসলামিস্টদের প্রত্যাখ্যান করেছে। সেই জায়গায় জামাতকে তো আরো বেশি প্রত্যাখ্যান করেছে। জামাত সেখানে একটি আসনও পায়নি এবং কোন নির্বাচনে কখনো সুবিধা করতে পারেনি। এই যে এবার 24-এর জাতীয় পরিষদ নির্বাচনে জামাতের আমির তো সেখানে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সেই জামাত বাংলাদেশে কিভাবে একটা অনির্বাচিত সরকারের মধ্যে প্রভাব বিস্তার করছে চিন্তা করুন। অথচ নির্বাচনের রাজনীতিতে কিন্তু বাংলাদেশেও জামাতকে মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের তরুণ প্রজন্ম মরে যায়নি যে জামাতের মতো একটা রাজনৈতিক দলকে গ্রহণ করবে না। কিন্তু তারপরেও এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার জামাতকে নিয়ে বেশ লাফালাফি ঝাপাঝাপি করছে এবং অবস্থা দৃষ্টে মনে হয় বিএনপি তো দূরের কথা, জামাতকে এবং এই যে নতুন সমন্বয়কদের যে একটি রাজনৈতিক দল আছে, এটি জামাতেরই একটা বি বা সি টিম, বি টিম আছে। এবি পার্টি হচ্ছে জামাতের বি টিম। এবি পার্টিও কিন্তু নির্বাচনের এই সম্ভাব্য সময়টা প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেছে। এনসিপিও সন্তোষ প্রকাশ করেছে। অর্থাৎ জামাত, এবি পার্টি, এনসিপি এদের সাজানো একটি সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে ঠান্ডা করার জন্য এটি প্রকাশ করেছে। বিএনপির এটি বুঝতে হবে, বিএনপি কিভাবে এই দলটাকে বিলুপ্ত করবার একটা ষড়যন্ত্রে বর্তমান এরা নেমেছে। এটি বিএনপির যদি না বোঝে তাহলে বিএনপির কিন্তু ভবিষ্যৎ অনেক খারাপ আছে। তবে বিএনপি যে বুঝতে পারছে গতকালকের অ্যাক্টিভিটিজে সেটি মনে হয়েছে, কারণ বিএনপি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি এবং বলেছিল যে আমরা বৈঠক করে প্রতিক্রিয়া জানাবো। এবং গতকাল ছিল ঈদের আগের দিন, গতকালই রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়ালি, লন্ডন থেকে তারেক রহমান কানেক্ট হয়ে ভার্চুয়ালি বৈঠক করেছে এবং ভার্চুয়ালি বৈঠক করে বিএনপি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে এবং বিজ্ঞপ্তি পাঠিয়ে বলেছে যে প্রধান উপদেষ্টার শব্দচয়ন রাজনৈতিক ভব্যতা অতিক্রম করেছে। অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে সেটি নিয়ে বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আজ অপরাহ্নে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পরিণত হয়েছে। এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন বিষয়ে অবতারণা করেছেন যা তার ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3টি ম্যান্ডেট কোনটা? সংস্কার, বিচার এবং নির্বাচন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বন্দর নিয়ে কাজ করছেন, করিডোর নিয়ে কাজ করছেন। তিনি করিডোর নিয়ে বলেছেন করিডোর নাকি একটি সম্পূর্ণ মিথ্যে বিষয়। অথচ দেখুন যে ডক্টর ইউনূসেরই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত 28 এপ্রিল গণমাধ্যমের সামনে বলেছিলেন রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের। তাহলে কে মিথ্যা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি তৌহিদ হোসেন? তৌহিদ হোসেন যদি মিথ্যা বলেন আপনি তাকে বিদায় করে দিন, আপনি যদি সত্য বলেন, আর আপনি যদি মিথ্যা বলেন ডক্টর ইউনূস, তাহলে আপনি বিদায় হন। বাংলাদেশের মানুষের সাথে নির্বাচন ছাড়া, ম্যান্ডেট ছাড়া এই যে লীলা খেলা শুরু করেছেন এগুলো কিন্তু ভালো হবে না। এবং বন্দর নিয়েও বলেছেন যে বন্দর কারো হাতে উঠিয়ে দেওয়া হচ্ছে না, বিদেশিদের হাতে পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। আমার একটি লাভজনক বন্দর আমি কেন বিদেশিদের পরিচালনা করতে দেব? আমার দেশের অপারেটর যদি পরিচালনা করতে পারে, আমি নিজে যদি পরিচালনা করতে পারি, আমি কেন বিদেশিদের হাতে উঠিয়ে দেব? অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইসলামিস্ট, ইসলামের নামে পরিচালিত দল, সেই দলের খপ্পরে পড়ে বাকি বাংলাদেশকে এক প্রকার পেছনে ফেলে দিচ্ছে, পেছনে ফেলে সামনে এগিয়ে যাবার চেষ্টা করছে। দেখুন জামাত আসলে, আমি বললাম যে ভারতে পাকিস্তানে জামাতের কোনো অবস্থান নেই। জামাত আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চাইছে। এই যে এনসিপি সমন্বয়কদের রাজনৈতিক দল, মানে জামাতেরই সেটি একটা সি টিম, এবি পার্টি জামাতের বি টিম, জামাত তারা ক্ষমতায় আসতে চাইছে। অথচ ভোটের মাঠে যাক জামাত, ভোটের মাঠে পাকিস্তানের পরিণতি জামাতের হবে। জামাত আসন পাবে কিনা, কিংবা 2-4-5টি আসন পেলেও
অন্ততপক্ষে সরকার গঠন করবার মতো ক্ষমতা জামাতের নেই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে জামাত লীলা খেলা খেলছে। এই লীলা খেলার জন্য আমি সর্বাগ্রে বলবো বিএনপি, প্রধান রাজনৈতিক দল বিএনপি, বিএনপির সারা বাংলাদেশে কর্মী বাহিনী আছে, জনসমর্থন আছে, বিতর্কিত কর্মকাণ্ড আছে। বিতর্কিত কর্মকাণ্ড সব দলেরই আছে, আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, যারা সরকার পরিচালনা করেছে, জাতীয় পার্টির আছে, সবার আছে। কিন্তু এই বিতর্কের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে শুদ্ধ হতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো শুদ্ধ হতে হবে, বিএনপির শুদ্ধ হতে হবে, আওয়ামী লীগের শুদ্ধ হতে হবে, সবার শুদ্ধ হতে হবে। কিন্তু তাই বলে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী আমার এখানে জগদ্দল পাথরের উপর মতো বসে যাক, কিংবা আমার মুক্তিযুদ্ধ, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব নিয়ে টানা হেঁচড়া করুক, আমার মানচিত্র নিয়ে কাটাছেড়া করুক, আমার জাতীয় সঙ্গীত নিয়ে কাটাছেড়া করুক, আমার পতাকার রং নিয়ে কাটাছেড়া করুক, এটি তো আমরা হতে দিতে পারি না। এজন্য বারবার বলছি যে বিএনপির বুঝতে হবে, বিএনপি বুঝেছে। এবং রাতে, ঈদের আগের রাতে নেতা কর্মীরা ঈদ নিয়ে নানা রকম ব্যস্ততা, বৈঠক করেছে। বিএনপি অবশ্যই গুরুত্ব সহকারে নিয়েছে বিষয়টি এবং নিয়ে আগামীর পদক্ষেপ নিতে হবে, নইলে দেশ এক ভয়ানক পথে যাচ্ছে। বিএনপি আপনাদেরও অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগেরও অস্তিত্ব থাকবে না, কারোই অস্তিত্ব থাকবে না। বাংলাদেশ এক সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে। এই চলে যাওয়া থেকে সবাই মিলে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।